সবাইকে। আমি হাসিন জাহান। সময় বদলেছে, সমাজ বদলেছে। বদলানো দরকার আমাদের চিন্তা ভাবনার, এবং সেই পরিবর্তনের জন্যই এই ভিন্ন ভাবনা। আজকের পর্বে আমরা কথা বলবো উপকূল ও নারী নিয়ে। উপকূলীয় অঞ্চলে নারীরা প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে পানিতে লবণাক্ততা বাড়ছে। সেই জন্য পানি আনার জন্য মেয়েদেরকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল হাঁটতে হয়। এই যে নিরাপদ পানি তারা সংগ্রহ করেন, এই পানি আর একসময় নিরাপদ থাকে না, এবং এই পানি ব্যবহারের কারণেই তাদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। অনেক সময় তাদের প্রি-এক্লাম্পসিয়া হয়, এবং শুধু তাই না, তাদের উচ্চ রক্তচাপ, লিভারের জটিলতা এবং গর্ভকালীন নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই লবণাক্ত পানি যে তাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এবং তাদের জীবনকে বিভীষিকাময় করে তুলছে, সেই বাস্তবতাকে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাহলে চলুন আমরা এই বাস্তবতাকে একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি। আমরা উপকূলীয় অঞ্চলে বসবাস করি। আমাদের এখানে মিষ্টি পানির অনেক সমস্যা। আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে পানি আনতে যেতে হয়, সেখানে আমাদের সিরিয়াল দিয়ে পানি নিতে হয়। 3-4 ঘন্টারও অনেক সময় লেগে যায়। আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়। একটা বউ আছে, সেই বউটা নিয়ে যায়, আমি নিয়ে যাই। তোমাদের যে ছেলেরা মেয়েখানে সেখানে যেগুলো বউটা বইয়ে নিয়েছে ওই দিক। আর আমি দুটো বোতল নিয়েছি পানি নিতে। জল আমরা যতটা প্রয়োজন ততটা আমরা পাই না। পানির জন্য আমাদের 5 ঘন্টাও বসে থাকতে হয়। অনেক সময় রাতও হয়ে যায় এক কলসি জলের জন্য, যার কারণে আমাদের বাড়ি অনেক দূরে, যেতেও খুব কষ্ট হয়। আমার 4 মাসে প্রেগন্যান্সি, যে 4 মাসে পড়ছে। আর আমাদের এখানে অনেক লবণ পানি, সেজন্য অনেক সমস্যা হয় আমাদের। আর ডাক্তার দেখায়ে পরীক্ষা করে তাই জরাইতে সমস্যা এটা ধরা পড়েছে। সিজার করে এটা থেকে আমি রোগমুক্ত হতে পারি। পানির অপর নাম জীবন হলেও উপকূলের নারীদের কাছে পানি জীবনের সবচেয়ে বড় হাহাকারের নাম। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির অভাব ক্রমশ প্রকট হচ্ছে, যার প্রভাবে নারীদের সংগ্রাম ও সংকট হচ্ছে আরও তীব্র। প্রতিদিন মাইলের পর মাইল হাঁটে এই নারীরা শুধু এক কলসি পানির আশায়। এই দৃশ্যগুলি সত্যিই খুব কষ্টের। আমার হাতে একটা জরিপ এসে পৌঁছেছে, যেটাতে বলা হয়েছে যে 73% মানুষ উপকূলের যারা সুপেয় পানি থেকে বঞ্চিত। শুধু তাই না, বাংলাদেশের উপকূলের 19টা জেলার 3 কোটি মানুষ নিরাপদ পানি সংগ্রহ করতে পারছেন না, এবং 1.5 কোটি মানুষ বাধ্য হচ্ছেন লবণাক্ত পানি খেতে। এবং তারা যেই পানিটা খাচ্ছেন, ভূগর্ভস্থ লবণাক্ত পানি, সেটা আসলে আমি আপনি খেতে পারবো না, এতটাই লবণাক্ত। 2024-এর এক গবেষণায় বলা হয়েছে যে প্রতি 3 জন নারীর 1 জন মাসিক সংক্রান্ত জটিলতায় ভুগছেন, এবং প্রতি 5 জনের 1 জন গর্ভাবস্থায় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন। এবং অনেক নারীকেই দেখা গেছে যে তারা বিভিন্ন ধরনের রক্তক্ষরণ, টিউমার ইত্যাদি সমস্যার কারণে তাদের জরায়ু কেটে ফেলছেন। আমরা এখন সরাসরি চলে যাব আসলে যারা এই ভুক্তভোগী তাদের কাছে। আমাদের সাথে উপকূল থেকে আগত যারা এসছেন নারীরা এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট, তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো। প্রথমে দিদি, আপনি যদি একটু বলতেন যে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন। আমার ছোট মেয়ের যখন 8 মাস বয়স, তখন আমি খুব কষ্টে ছিলাম। আমার স্বামী মাটির কাজ করতে গিয়ে মাজায় ব্যথা লাগিয়েছিল। আমার স্বামী একদম অচল হয়ে গিয়েছিল, কোনো কামাই জামাই কিচ্ছু করতে পারছিল না। তখন সংসারে তো ভীষণ অভাব, 5 জনের সংসার, কিভাবে কি হবে, ছেলে মেয়েদের মুখে কিভাবে 2 বেলা 2 মুঠো ভাত তুলে দেব, চিন্তায় অস্থির। স্বামীও কোনো কামাই করতে পারছে না, মেয়ের কোনো লেখাপড়া শেখাতে পারছে না বড় মেয়ের। শাশুড়ি বলে আমার হাই প্রেশার, আমার ওষুধ এনে দাও, আমি দিতে পারি না। তখন চিন্তা করলাম যে আমি কিভাবে কি করব। আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো যে
আমার বাড়ির পাশে বড় নদী, আমি যদি নদীতে ছোট মাছ ধরি বাজারে বিক্রি করি তাহলে আমার সংসার চলে যাবে। এই ভেবে আমি নিজের কাজ শুরু করে দিলাম। আমি নদীতে জোয়ার ভাটির নির্দেশনায় কখনো রাত 12টায়ও যাই, কোনো সময় রাত 11টায়ও যাই, কোনো সময় রাত 1টায়ও যেতে হয়। সেখানে যে ছোট মাছ ধরে আমি বাজারে বিক্রি করি, করার পরে আমার যা টাকা হয় তাই দিয়ে চাল ঝাল নুন তেল নিয়ে আসি, শাশুড়ির ওষুধ নিয়ে আসি, এভাবে আমার সংসার চলে। ইদানিং আমি এই নোনা পানিতে বেশিক্ষণ থাকার ফলে আমার শরীরে ঘা পাঁচড়া শুরু হয়ে যায়, চুলকানি হয়। চুলকানির পরে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলল আপনার শরীরে তো সম্পূর্ণ ঘা হয়ে গেছে আর আপনার জরায়ু ফুলে ইনফেকশন হয়ে গেছে। আমি এখন চিকিৎসাধীন আছি। এরপরেও আমি 7-8 ঘন্টা, এই শরীর অসুস্থ থাকার পরেও আমি 7-8 ঘন্টা নদীতে মাছ ধরি। নদীতে মাছ ধরার পরে আমি বাড়ি এসে যে মিষ্টি পানিতে স্নান করব, স্নান করতে পারি না। আর আমার খাবার পানিরও ব্যবস্থা নেই। আমার খাবার পানি আনতে গেলে 40-45 মিনিট সময় লাগে, অনেক দূরে যেতে হয়। তো খাবার পানি আপনি কোত্থেকে সংগ্রহ করেন? এটা কি পুকুরের পানি ফিল্টার করা। পুকুরের পানি ফিল্টার পানি? ফিল্টার ওটা কি করা। আপনি এমনি নিয়ে আসেন না কিনে না নিয়ে না, আসেন? কলসে করে কাঁঠে করে নিয়ে আসি, ফ্রি দেয় এটা ওনারা ফ্রি পুকুর। দেয়। এবার আমি একটু আপা আপনার কাছে যাই, আপনার গল্পটা যদি একটু শুনতে পারি। 12 বছর বয়স যখন, তখন আমার বিয়ে হয়। তো 12 বছর বয়সে বিয়ে হলে 20 বছরের ভিতরে 3টা বাচ্চা হয় আমার। একদিন পানি আনতে যাই, পানি নিয়ে এসে দেখি গা মাথা খুব ঘোরাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি না। তো একটা সময় আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমার যে ওই প্রেশার চেক করে বলে যে তোমার যে রক্তচাপটা এখন বেশি আছে। প্রতিদিন নিয়মিত ওই প্রেশারের ট্যাবলেট আমার খেতে হয়, না খাইলে আমি চলাফেরা করতে পারি না। তাছাড়া এখন এই ঔষধ খেয়ে খেয়ে আর কোনো ঝুঁকিপূর্ণ কাজ তো আমি করতেই পারি না। এখন আমার বয়স হিসাবে আমার শরীরে যে ক্ষমতা থাকার কথা, যেভাবে আমার চলাফেরার কথা, আমি এভাবে চলতে ফিরতে পারি না। আপনার কাছ থেকে যদি একটু শুনতাম। 3টে ছেলে মেয়ে, আমি খুবই অবস্থা খারাপ ছিল। নদীতে দীর্ঘ সময় মাছ ধরার কারণে আমি পিরিয়ডের সময় পিল ব্যবহার করতাম, মাসিকের সময় পিল ব্যবহার করতাম, পিল বড়ি। আপনি মাসিকের সময় যখন পিল ব্যবহার করতেন তখন আপনার বয়স কেমন ছিল? আমার বয়স হচ্ছে তখন মনে করেন যে এই 18 থেকে 20 বছরের ভিতরে। তখন থেকে আপনি পিল জি, ব্যবহার আমাদের করতেন। তখন কি আপনি বিবাহিত ছিলেন না 13 অবিবাহিত? বছরে বিয়ে হয়। 13 বছরে বিয়ে হয়, আমারও 21 বছরে 3টে সন্তান হয়। আচ্ছা। জি আপা, সেইখান থেকে পিল ব্যবহার করা শুরু করি। নদীতে যখন আমরা মাছ ধরতে যাই, ঘেরে ছোলা ভাজতে যাই, তখন আমাদের ওই যে মাসিককালীন সময় আমাদের খুবই সমস্যা হয়, যেমন ধাতু ভাঙে, চুলকানি হয়। সেই ক্ষেত্রে আমরা ওইগুলো বড়ি খেয়ে বন্ধ রাখি। দীর্ঘ সময় মাসিক হইয়ে আর সারত না, এমনও কি দেখা গেছে যে মাসে 3-4 বার ব্লাড কাটি দেয়, এই ব্লাড আর সারে না। যখন আমি বড় ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে যে আপনার না জোড়াইটা ফুলে গেছে, আপনার অপারেশন করতে হবে। আমি সিরিয়াস অবস্থায় গেছি, তখন আমার ডাক্তারের কাছে নিয়ে এসে আইনি অপারেশন করে। প্রায় 70 থেকে 80 হাজার টাকা আমার অপারেশনে লেগেছে। তারপরও আমি এখনও ভালোভাবে সুস্থ না। কারণ আমার প্রথম যখন মিন্স হয়, আমি তখন ক্লাস 6-এ পড়ি। পরে আমি স্কুলে যাবার টাইমে দেখি আমার কাপড় মানে পায়জামাটা ভিজা। তখন আমি কাকে বলবো, আমার আম্মুকে বললাম যে আম্মু আমার না এরকম সমস্যা হয়েছে। তখন আমার আম্মু আমার হাত ধরে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আম্মু তুমি এই রুমের মধ্যে থেকে বাইরে বের হও না, তুমি এই রুমের মধ্যে থাকবা। তোমার দাদু, তোমার বাবা, তোমার ভাই, এদের পাশে তুমি কারোর পাশে তুমি যাবা না। বাসার মধ্যে 2-3 দিন হয়ে গেল, আমি কোথাও যেতে পারি না, স্কুলে যেতে পারি না, বাসার মধ্যে থাকতে হয়। আমার কারোর সাথে চলতেও দেয় না, আমার কোনো বন্ধু বান্ধবের সাথে কথাও বলতে দেয় না, রুমের মধ্যে আটকে রাখে, ভালো মন্দ খেতেও দেয় না। মা যে মিন্সের কাপড়টা যে ধুবো, এরকম মানে কোনো পরিষ্কার পানিই পাই না। লবণ পানি দিয়ে আমার মিন্সের কাপড়টা ধুতে হয়। আর জায়গায় আমি নাড়তে পারি না, যার কারণে আমার ওই যে রুমে আমাকে থাকতে দেয়, আটকা রুমে, সেই রুমের এক কোণে কাপড়টা নাড়তে হয়। যার কারণে আমার ওই কাপড়টা ঠিকমতো শুকায় না। আর লবণ পানিতে ধোয়ার কারণে ওই কাপড়টা চিটচিটে একটা ভাব আসে, যার কারণে ওই কাপড়টা নেওয়ার সময় আমার শরীরের মধ্যে মানে আমার শরীরে অনেক চুলকানো মানে ঘা পাচড়া দেখা দিতে শুরু করে। যার কারণে আমি অনেক
শিশু ইয়ের মধ্যে দিয়ে যায়। যাওয়ার পরে যখন আমি সুস্থ হই, মানুষ আমাকে মানে যখন পানি আনতে যায়, আমার বন্ধু বান্ধবের সাথে আমি পানি আনতে গেলে ছেলেরা মানে খারাপ ইঙ্গিতে কথা বলে, মানে অনেক খারাপ ভাষায় কথা বলে। তখন আমি আমার আম্মুকে বলি যে আম্মু, আমার সাথে এরকম কিছু ছেলে আমার সাথে এরকম খারাপ ভাষায় ইঙ্গিত করতেছে। তো আমার আব্বুকে বলে, আমার আব্বু আমার দাদাকে বলে, সবাইকে জানায়। জানানোর পরে 1 মাসের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দেয়। আমার তখন বয়স মাত্র 12 থেকে 13 বছর বয়স। তখন আমি নিজেই একটা বাচ্চা, আমি একটা সংসার কিভাবে দেখব। অনেক চলার। ধন্যবাদ। আমরা প্রত্যেকেরই একটা গল্প শুনলাম। আমাদের সাথে থাকছেন দুজন বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রাক্তন পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা প্রফেসর মাহবুবা নাসরিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের প্রফেসর সারা নওরিন। এবারে আমরা শুনব গবেষকদের কাছ থেকে। প্রথম প্রশ্নটাই আসলে আমি করতে চাই অধ্যাপক মাহবুবা নাসরিনের কাছে। আপনি নানান ধরনের গবেষণার সাথে সম্পৃক্ত আমরা জেনেছি, এবং এই যে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, দুটো নিয়েই আপনার কাজ আছে। সবাই জানি যে এসব কারণে পুরুষ এবং নারী সবাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সবসময় আমরা বলে থাকি যে নারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আমরা সবাই জানি যে সামাজিক এবং সাংস্কৃতিকভাবে আমরা একটা ছেলে শিশু, একটা মেয়ে শিশুকে একটু ভিন্নভাবে বড় করি। এটা আসলে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই হয়, যার জন্য আমাদের বাস্তবতায় শুধু নয়, সারা বিশ্বেই দেখা গেছে যে জেন্ডার শ্রম বিভাজন একটা বিষয় থাকে। নারীর কাজ, পুরুষের কাজ, এটা আলাদা করা থাকে। তো সেটা যদি দেখি, তাহলে কিছু কাজ আছে যে কাজগুলি আসলে নারীদেরকেই গৃহভিত্তিক, বিশেষ করে যেমন আপনি যেহেতু জলবায়ু পরিবর্তন এবং যে উপকূলীয় অঞ্চলের কথা আমরা নিয়ে কথা বলছি, সেখানে হচ্ছে একটা সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা বা পানির সমস্যা। সেই নারীদের একটা জেন্ডার শ্রম বিভাজন কাজই হচ্ছে পানি সংগ্রহ করা, এবং সমস্ত কিছু তাদের কাজটাই শুরু হয়, দিনের শুরুটাই শুরু হয় এইভাবে। এরকম আরও অনেক কিছুই আছে, গৃহস্থালির নানা কাজ তাদেরকেই করতে হয়। তো এইভাবে নারীদের একটা তৈরি হয়ে যায়, আমরা বলি পাবলিক এবং প্রাইভেট স্পেয়ার, এবং ওই প্রাইভেট স্পেয়ারে যে নারীর যে কাজগুলি সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং নারীর যে আয়মূলক কাজ আছে সেটিতেও তার সম্পৃক্ততা ওরকম থাকে না। তাদেরকে বেশি নাজুক বলা হয় এই কারণে যে নারী থেকে যায় বাড়িতে, এবং যখন ঘরে পানি উঠছে, যখন তার জলবায়ুর পরিবর্তন হোক বা অন্য কোনো কারণে পানির ক্রাইসিস হচ্ছে, তাকে ভিন্নভাবে ওটা সংগ্রহ করতে হয়। এটা তার কাজ। দেখা গেছে যে পৃথিবীর শতকরা 74% পানি সংগ্রহের কাজ মেয়েদের করতে হয়। এরপরে আসলে আমি প্রফেসর সারা নওরিনের কাছে আসি। আমরা সবাই জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বিভিন্ন এলাকাতে ওয়াটার স্ট্রেস তৈরি হচ্ছে। আগামী 20-30 বছর পরে আসলে এই উপকূল এলাকায় কি ধরনের সংকট তৈরি হবে, বা সংকটটা আরো কত কঠিন হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপু আপনাকে। এখানে প্রথমে একটা কথা একটু ক্লিয়ার করে নেই। এখানে পানি কম পাচ্ছি জিনিসটার চাইতে যেটা আসলে সবচেয়ে সমস্যা হয়, সুপেয় পানি কম পাচ্ছি। জি, কারণ পানি আপনার ঠিকই ভূগর্ভস্থ পানি প্রচুর আছে, বলে টু মেনি ওয়াটার বাট নট টু ড্রপ টু ইউজ, ঠিক সেই কনসেপ্টে। তো সুপেয় পানির অভাবটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আপনি যদি চিন্তা করেন সেটা 20 থেকে 30 বছরের, আমি যদি আসলে ক্লাইমেট চেঞ্জের কথা ভাবি, এগুলো কিছু কম্পাউন্ড ইফেক্ট, মানে অনেক কিছুর একসাথে এসে আপনার আসলে ইফেক্টটা তৈরি হয়। যেমন খুব সহজভাবে যদি আমি বলার চেষ্টা করি, উজানের পানি কমতে থাকে। আপনি যদি লবণাক্ততার হাইড্রোগ্রাফ যদি আপনি একটু দেখেন, যদি খেয়াল করি আমরা গ্রাফটা, তাহলে দেখবো নভেম্বর থেকে লবণাক্ততা শুরু, গিয়ে শেষ হয় এপ্রিলে, চরম অবস্থা দাঁড়ায়। তার কারণই হচ্ছে আমি পানি উত্তোলন করছি যত বেশি উপর থেকে, আমার তত নিচ থেকে আসলে আমার সেটা ফিল আপ হবে। আমাদের প্রেশার গ্রেডিয়েন্টের কারণে আসলে এটা ফিল আপ হবে। সো ফিল আপ হতে গিয়ে লবণাক্ততা তত বেশি ভিতরে ইন্ট্রুশন হতে থাকে, তত বেশি আসতে থাকে।
সো এই কারণে আপনার যেসব সুপেয় পানির আধারগুলো আছে সেখানে দেখবেন যে লবণাক্ততা পানি আরো মিশে গিয়ে সেটা লবণাক্ততা পরিমাণ বেড়ে যায়। এটা হচ্ছে একটা সহজ কথায় বললে, কিন্তু এটা যে শুধুমাত্র আপস্ট্রিম ফ্লো এর কমের জন্য হয় জিনিসটা তা না। আমরা পানি উত্তোলন করছি অনেক বেশি, সেটা ইরিগেশনের জন্য হোক, আমাদের উপরে তখন আমাদের চলে হচ্ছে ধানের সিজন, বোরো সিজন আমরা যেটাকে বলি। সো বোরো ধানের জন্য আমরা প্রচুর পানি উত্তোলন করি উপর থেকে, এবং সেই পানির উত্তোলনের চাপটা পরে হচ্ছে গিয়ে তখন নিচে এসে নিচ থেকে আমরা অতটা পানি তুলছি না বটে, কিন্তু উপরের পানিকে ফিল আপ করতে আমাদের নিচ থেকে ওটা উঠে আসে। সেটার সাথে সাথে জলবায়ু পরিবর্তনে আপনার সি লেভেল রাইজের কথা বলা হয়, সেগুলো আসলে কম্পাউন্ড ইফেক্ট। ইটস নট অ্যাবাউট জাস্ট একটা কারণে জিনিসটা আসলে খারাপ হচ্ছে। তো ডে বাই ডে এক্সপেকটেশন আপনার আসলে সুপেয় পানির অভাব বাড়বে বই, কমবে না। খুব চমৎকার করে আপনি এই বিশ্লেষণটা করেছেন। এখন আবার আমি ফিরে যাই মাহবুবা নাসরিনের কাছে। এই যে আপনি বললেন একটু আগে যে একটা বড় সংখ্যায় মেয়েরাই আসলে পানি আনার জন্য তাদেরই এটা কাজ, হ্যাঁ, এটা আসলে কেন? পরিবর্তন যে হবে হয় না তা নয়, শুধুমাত্র আমাদের কিছু নীতিগত দিক আছে, কিছু আমাদের অর্থনৈতিক বিষয় থাকে, যেটা হয়তো যেই নারীরা অর্থনৈতিকভাবে বা যেই পরিবারটা পাচ্ছে সেটা কিন্তু একজন মাঝি, নৌকার মাঝিকে বললাম, একজন পুরুষ যার এটা ব্যবস্থা, উনি কিন্তু অনেকগুলি কলস নিয়ে তাদের জন্য দূর থেকে পানি এনে দিচ্ছে। এটা বন্যা প্রবণ এলাকায় সম্ভব, কিন্তু যেখানে লবণাক্ততা আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষেরা কিন্তু অনুপস্থিত, চলে যাচ্ছেন তারা বাইরে। এবং আপনি তো অবশ্যই জানেন যে আমাদের যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা ঝুঁকিপূর্ণ সেখানে নারীরা থাকছে, এবং সেখানে পানির মধ্যেই তাদের কাজ করতে হবে। পুরো ফ্যামিলি একটা চিংড়ি ঘিরে কাজ করছে, কিন্তু পুরুষের একটা যখন সেকেন্ডারি কাজ থাকে তখন নারী শিশুদেরকে এখানে ইনভলভ করা হচ্ছে, যেটা কিন্তু অন্য কোনো অকুপেশন বা অন্য কোনো পেশায় এরকম দেখা যায় না। কৃষি যিনি এখানে অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি দুইটা কথা আছে, যে আসলেই কি একজন নারী যিনি হচ্ছে নারী প্রধান খানা, তিনি কি পাচ্ছেন ওই টাকাটা কাউকে দিতে যে তার জন্য অন্য কেউ পানি সংগ্রহ করবে? তখন তিনি জীবনের ঝুঁকি, তার নিরাপত্তা ঝুঁকি, এটা নিয়ে কিন্তু তার পানি সংগ্রহ করতে হচ্ছে। পুরুষের তুলনায় বা ছেলে শিশু বা কিশোরদের তুলনায় নারী শিশু কিশোরী এরা অনেক অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়। ধন্যবাদ। এখন যদি প্রফেসর সারা নরিন একটু বলতেন যে কি ধরনের টেকনোলজি বা কি ধরনের ব্যবস্থাপনায় এই সমস্ত নারী এবং শিশুদের কাছে আসলে ভালো পানি, সুপেয় পানি, যেটার কথা আপনি বলছিলেন যে অনেক পানি আছে কিন্তু সুপেয় পানি নেই, এটা পৌঁছে দেওয়া যায় এবং এটার সাস্টেনেবিলিটিটা এনশিওর করা সম্ভব? প্রথমেই এটার সাথে আমি যুক্ত করে একটু বলি যে একই পানি যখন ম্যাডাম বলছিলেন যখন রোলটা চেঞ্জ হয়, তখন যখন ছেলেটার কাঁধে পড়ে, ছেলেটা কিন্তু কলসি দিয়ে পানি আনছেন এই চিত্র আপনারা দেখবেন না। সে সাইকেল দিয়ে আনবে, সে ভ্যান গাড়ি দিয়ে আনবে, সে একটা এক্সট্রা টেকনোলজি ইউজ করার চান্সটা তার অনেক হাই। কিন্তু একটা মেয়ে কখনো সাইকেল চালিয়ে, একই মেয়ে, সে যখন আনছে সে হেঁটে হেঁটেই কলসি দিয়ে আনছে। এটা একটা কমন চিত্র, ব্যতিক্রম সব জায়গাতেই আছে। তো এখান থেকে জিনিসটার কথা যে টেকনোলজির এক্সেসটা থাকে আসলে ইন জেনারেল ছেলেদের কাছে বেশি কম্পেয়ার টু মেয়েদের চাইতে। আমরা কমনলি উপকূলীয় অঞ্চলে যেটা দেখে থাকি এবং সেটা যুগ যুগ ধরে হচ্ছে, সেটা যে এখন নতুন করে হচ্ছে তা না, সেটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং, পানি ধরে রাখা। সেই ধরে রাখা পানির সমস্যা থাকছে, সেটা 3 থেকে 4 মাস সুপেয়, তারপরে আমরা ওটাকে ব্যবহার করতে পারছি না। আবার আসছে আরও সিস্টেম, আরও সিস্টেমটাও আমরা করছি, সেটা এক্সপেন্সিভ, সেটা খুব ভালো কাজ করছে, কিন্তু সেখানে গিয়ে আমি দেখব সেটার যে একটা বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা কোথায় ডাম্প হবে, সেটা একটা এনভায়রনমেন্টাল একটা বড় থ্রেট হিসাবে দেখা যায়। সো প্রত্যেকটা জিনিসেরই প্রজ অ্যান্ড কনস থাকে। তো সেটাকে ডিল করতে হলে আমাদের সহজ কথা আমরা যেটা বলি, আমাদের মাল্টি অবজেক্টিভ টার্গেট করে আগাতে হয়। আমরা নর্মালি মনে করি যে কোনো একটা প্রজেক্ট আসবে কিংবা যে কোনো একটা টেকনোলজি আসবে, সেটা হবে যেন সিনেমেটিক হিরোর মতো, সে একাই সব সলভ করে ফেলবে। বাট লাইফ ইজ নট আ হিরোয়েটিক প্লেস। সো এখানে আসলে আপনাকে, আমাদের সবাই সোলজার, সব সোলজারকে তখন একসাথে হিরো হতে হয় আর কি। ঠিক সেরকম কিছু অংশ আমার আরও সাপোর্ট দিবে, কিছু অংশ আমার রেইন ওয়াটার হারভেস্টিং সাপোর্ট দিবে, কিছু অংশ আমি হয়তো বা সোলার দিয়ে ডিস্যালাইনেশন করতে পারবো, কিছু আছে মার টেকনোলজি যেটা একা চেষ্টা করেছে, অনেক বছর ধরে একা চেষ্টা করেছে ফাইট দেওয়ার এগেনস্ট দ্য সুপেয় পানি।
সো সেখানে তাদের অনেক ফেল হতে হতে এখন অনেকটুকুই ফেইলার কেস, কিন্তু এগুলোকে ওনারা অ্যাড্রেস করতে গিয়ে যেটাকে বলে সট অ্যানালাইসিস, যে এটা স্ট্রেংথ কোথায় ছিল, উইকনেস কোথায় ছিল, আমার অপরচুনিটি কি, আমার থ্রেট কি, এটাকে অ্যানালাইসিস করতে গিয়ে দেখা গেল যে শুধুমাত্র একটা প্রোডাক্টের উপর বা একটা টেকনোলজির উপর আসলে আমাদের বসে থাকলে বা রিলাই করলে চলবে না, আমাদের আসলে মাল্টি টেকনোলজির হেল্প নিয়ে একটা সমন্বিত ব্যবস্থাপনা আনতে হবে। সো ম্যানেজমেন্ট ইজ আ মেইন থিং to make any technology, আমি বললাম মাল্টিপল টেকনোলজি টু বি সাস্টেইনেবল। এখন আমরা একটু চলে যাব দর্শকদের কাছে, তাদের কিছু প্রশ্ন নিব। আমি গালিব নাকিব রহমান, আমি ইসজি নিয়ে কাজ করি। ম্যাম, উপকূলীয় নারীরা যখন ঘন্টার পর ঘন্টা তাদের শ্রম দিচ্ছে এই পানির পেছনে এবং তাদের এই কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য এবং আয় হারাচ্ছে, সেই জায়গা থেকে আমরা কেন এটাকে নীতিগত ব্যর্থতা না বলে আমরা কেন এটাকে জলবায়ু দুর্যোগ হিসেবে আখ্যায়িত করছি? এবং ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে উপকূলীয় নারীদের স্যানিটেশন চাহিদাটা টেকসইভাবে পূরণ করার জন্য ঠিক কী ধরনের ইনোভেশন, এটা প্রযুক্তিগত হোক বা নকশাগত হোক, সেটা আমরা কার্যকর করতে পারি? ধন্যবাদ। আমি আপনার সাথে 100% এগ্রি করছি যে ইটস অল অ্যাবাউট আমার কন্টামিনেটেড ওয়াটারের টাচে থাকার কারণে এই জিনিসটা হয় সবচেয়ে বেশি। যদি আপনারা দেখে থাকেন যে চুলকানি প্রবলেমটা দিয়ে শুরু হয় নভেম্বর মাস থেকে, তারপর সেটা এক্সট্রিমে পৌঁছায় যায় যে সেটা একদম এক্সিমার মতো একটা সিচুয়েশন দাঁড়িয়ে যায়। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কন্টামিনেটেড ওয়াটারে অনেকক্ষণ কাজ করার কারণে। এখন কন্টামিনেশন বলতে আমরা যেরকম স্যালাইন ওয়াটারকেও কন্টামিনেশন বলি, সেরকম কিন্তু বায়োলজিক্যাল প্রবলেমগুলো যেগুলো থাকে কন্টামিনেশন, সেগুলোর কারণেও হয়ে থাকে। সো এটা যখন আমরা ডাক্তারদের সাথে বসছিলাম 2.5 বছর আগে, তো ওনারা বলছিলেন যে রেমেডি হিসাবে ওনারা সাজেস্ট করেন লবণাক্ত পানি দিয়েই জিনিসগুলোকে রিমেডি হবে, ক্লিয়ার হবে, কিন্তু সেটা কাজ করছে না, কারণ বিকজ অফ বায়োলজিক্যাল কন্টামিনেশন। এটা ওনাদের ফার্স্ট হান্স। সো এখানে আসলে একটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড ডাটাবেস কথা বলা উচিত। আমি জাস্ট বললাম, এটা জাস্ট প্রথম ওনাদের এটা ধারণা। ওনাদের কথা হচ্ছে এটা আসলে ময়লা পানিতে অনেকক্ষণ কাজ করার কারণে, এটা আসলে লবণাক্ত পানিতে অনেকক্ষণ কাজ করার কারণে না। সো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বলবো যে জলবায়ু পরিবর্তনের জন্য আমি লবণাক্ততাকে দোষ দিতে পারতাম, কিন্তু ময়লা পানির দোষ কিন্তু আসলে আমাদের কাঁধে এসে পৌঁছায়। উদাহরণ দেখেছি যে নেচার বেস সলিউশনস, আসলে তো প্রকৃতির থেকে সব কিছুই হারিয়ে যাচ্ছে। এখন নেচার বেস সলিউশনস কিন্তু আমরা কেউ দিয়ে দিচ্ছি প্রযুক্তি, তা কিন্তু নয়। মানুষ যেহেতু যুগের পর যুগ, নারী বলেন পুরুষ বলেন, ওই যে দুর্যোগপ্রবণ এলাকাতে বা সংকটপূর্ণ এলাকাতে বাস করছেন, তাদের কিছু লোকায়ত জ্ঞান আছে। সেই জ্ঞান দিয়েও কিন্তু তারা কিছু নিজস্ব সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা একটা প্রযুক্তি আবিষ্কার করেছেন। এটা আমি দেখেছি স্যানিটেশনের ক্ষেত্রে, এটা দেখেছি পানি সংগ্রহের ক্ষেত্রে, এটা দেখেছি হচ্ছে তারা যে গাছপালাগুলি লাগাচ্ছেন, অর্থাৎ তাদের যাতে জলাবদ্ধ অবস্থায় থাকলেও যাতে তারা একটা উঁচু জায়গা করে স্বল্প পরিসরে তারা তাদের কি বলবো আমরা জীবিকা না থাকলেও যাতে তারা খাদ্য সংকটে না পড়ে। এগুলি প্রচুর উদাহরণ আসলে দক্ষিণাঞ্চলে আছে। আরেকটা বিষয় আমরা দেখেছি, যদি সরাসরি প্রযুক্তি বলেন, যেটা নরিন বা স্ট্রাকচারাল কাজ যারা করেন, আমি খুব পছন্দ হলো, সেটা হচ্ছে তাদের বিদ্যুৎ নেই কিন্তু সোলার দেয়া হয়েছে, অনেক কম খরচেই তাদেরকে দেয়া হয়েছে, এবং সেটাকে বলতেছে ইকোসান টয়লেট। তো এই ইকোসান টয়লেট যেটা, সেটা সারাদিন তারা বাতি ধরে রাখেন সিকিউরিটির জন্য, যেহেতু তাদের বাইরে যেতে হয়, কোনো টয়লেট নাই, তাদের তো স্যানিটেশন বা তাদের বাইরে যে ওয়াশরুমে যেতে হয় দেখে তারা সারাদিন ধরে রাখেন, চেপে রাখেন, কখন নিরিবিলি হবে, তারপরে আমি ওয়াশরুমে যাবো, এরকম নানা সমস্যা। তো ওই টয়লেটটা কাজ করছে। আমাদের যেটা হয়েছে যে পানির যেমন আমরা সরবরাহটা সমানভাবে করি না, আবার আমরা এই প্রযুক্তিগুলোও নিজেরা ডিসিমিনেট করি না। ক্রিটিক্যাল নিডস এবং স্ট্র্যাটেজিক নিডস আপনারা জানেন। তো এরকম আরও অনেক প্রযুক্তি আছে, এমনকি ট্রাক্টরও আমি দেখেছি, যেখানে নারী প্রধান খানা, সেটা নারী বান্ধব ট্রাক্টরও তারা উদ্ভাবন করেছেন। আমি জাহিদা, আমি হাইজিন বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন নিয়ে কাজ করি। যে আমরা বারবার বলছি শ্রম বিভাজন, আমরা বলছি অলরেডি কালচারালি আমরা অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছি, কোথায় টাচ করলে আমরা আসলে এই শ্রম বিভাজন থেকে আরেকটু চেঞ্জ অবস্থায় যেতে পারবো? আমি যে পরিবর্তনগুলি দেখেছি গত 3 দশকে, সেটাই বলি যে আমাদের কারিকুলাম একটা বিষয় আছে। যেমন আমাদের প্রথম থেকে দেখানো হয়, ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে মেয়েরা হচ্ছে ঘরের কাজগুলি করছে, ছেলেরা হচ্ছে অন্য ফুটবল খেলছে। এই যে মাইন্ডসেট পরিবর্তনটা, এটা কিন্তু কারিকুলামের মাধ্যমে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে। যে পরিবর্তন যে হচ্ছে না তা নয়, আমি বলেছি যে পরিবর্তনটা আসলে খুব ধীরে ধীরে হয়, খুব ধীরে ধীরেই হচ্ছে।
যে নীতিগত বা পলিসিগত দিক থেকে পরিবর্তন আগে আসতে হবে, রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয়টা আছে, এবং এগুলো অনেক জায়গায় আসলে সরকারের পক্ষে যেখানে সম্ভব হয় না তখন ব্যক্তি খাতকে এগিয়ে আসতেও আমরা দেখেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভিন্ন ভাবনায় অংশগ্রহণ করার জন্য। এখন আমরা একটি ছোট্ট প্রামাণ্য চিত্র দেখব। আমার নাম গীতা রায়, আমার বাবার বাড়ি হচ্ছে খাজরা ইউনিয়ন, তুয়ারডাঙ্গা গ্রাম। ওখান থেকে আমার 1999 সালে বিয়ে হয় কাদাকাটি ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামে। আমাদের এলাকার কৃষিকাজ হচ্ছে চিংড়ি চাষ। লবণাক্ত এলাকা, লবণাক্ত পানির কারণে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছিল, পেটের রোগ, এলাকার লোকজন ভুগত, মানে গ্যাস, আমাশা, ভালো পানির খুবই অভাব, নিরাপদ পানির। আর অনেক দূর থেকে আনতে হলে অনেক টাকার প্রয়োজন, সে টাকাও তো ছিল না। 1 গ্রাম পানির দাম 40-50 টাকা পড়ে যেত। টাকা পয়সারও সমস্যা ছিল খুবই, তখন তো কিনতেই পারতাম না। সেই হিসাবে আমরা টিউবওয়েলের পানি খেতাম সবাই। এখানকার পরিবেশটাই সম্পূর্ণ ভিন্ন, খুব খারাপ লাগতো। তারপরে সব কিছু মানায় নিতে হবে, সংসার খুব ভালো চলতো না। ইচ্ছা ছিল যে নিজে যদি কিছু করতে পারতাম নিজের, তাহলে ভালো হতো। উপরওয়ালায় হয়তো দেখছিল, সে কথা শুনছিল। নটারিটি সহযোগিতার রূপান্তর অফিসে আসেন চেয়ারম্যান বাবুর কাছে। চেয়ারম্যান বাবু আমাদের কাদাকাটি ইউনিয়নের মিডিলে পানির প্ল্যান্টটা দেওয়ার জন্য এখানে একটা স্থান দেখিয়ে দেন। এর ভিতরে একজন সভানেত্রী লাগে, সেই হিসাবে সবাই নির্বাচন করেন আমাকে। আমি সেই থেকে এখানে সভানেত্রী হয়ে পরিচালনা করছি খুব সুন্দরভাবে। প্রতিদিন যাই, হিসাব নিকাশ করি, দিন শেষে সন্ধ্যাবেলায় কত টাকা হয়েছে সারাদিনের হিসাব সেটেল করে রেখে আসি। প্লাস মাস শেষে আমরা বা 30 দিনের হিসাব ক্যাশে আনি। ক্যাশ খাতা সাধারণ খতিয়ানের কাজ আছে, এবার খরচ আয় বাদে খরচ বাদ দিয়ে নির্লাভ কত হলো, প্ল্যান্টের টাকা, জল বিক্রয়ের লাভের টাকা বন্টন করে নেই। কেয়ারটেকারদের বেতন দেয় আর লাভের টাকা ব্যাংকে রেখে আসি। আর ব্যাংকে 95,700 মতন জমা আছে। পানির প্ল্যান্টে 2 জন কেয়ারটেকার আছে, ওনারা সুন্দরভাবে ট্রেনিং পাইছেন রূপান্তরের সহযোগিতায়। প্ল্যান্টটি খুবই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, পানি বিক্রয় হচ্ছে। প্লাস আমরা প্ল্যান্টের পাশাপাশি লাভের টাকা দিয়ে একটা দোকান খুলছি, মুদি দোকান। টুকিটাকি বিভিন্ন ধরনের যা সবসময় প্রয়োজনীয় জিনিসপত্র 30,000 টাকায় প্রথমে মাল তুলি, বেচা কেনাও আমাদের ভালো লাভবান হচ্ছি। আমরা শুধু খাওয়ার পানি না, ঘরোয়া ব্যবহারের সব ওই আরও প্ল্যান্টের পানি ব্যবহার করি আমরা, সেই হিসাবে রান্নাবান্না সমস্ত কাজে লাগাই। আরও প্ল্যান্টের সভানেত্রী হয়ে অনেক সুনাম আছে, সবাই আমাকে সম্মান করে। ওই পানি বিক্রয় করতে যে মানুষের উঠোন বৈঠক করতে হয়, মহিলাদের পুরুষদের নিয়ে আলোচনা করতে হয় পানির সম্পর্কে, পানির গুণগত মান ভালো, সেই হিসাবে বিভিন্ন এলাকায় ঘুরি ফিরি, অনেকটা পরিচিত হয়ে যায়। তারপরে অনেকে বলে দিদি নির্বাচনে ভোটে দাঁড়ান। 2022 সালের 5ই জানুয়ারি আমাদের নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি 3 কেন্দ্রে মানে বিপুল ভোটে জয়যুক্ত হই। আমার মনের ইচ্ছা ছিল যে সবসময় জনগণের পাশে থাকবো, সেই হিসাবে জনগণ আমার ইচ্ছা পূরণ করছে। ভিন্ন ভাবনাতে আপনাদেরকে আবারও স্বাগতম। কথা বলছিলাম গীতা রায়কে নিয়ে, এবার তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। গীতা রায়, আসুন। একটু যদি বলতেন যে আপনার এই উদ্যোগ নেওয়ার আগে আপনার গ্রামে কি অবস্থা ছিল, সেই পুরানো দিনের কথাটা একটু যদি আমাদেরকে বলেন। আমার এলাকায় লবণাক্ত সব লবণ পানিতে ভরা, চিংড়ি চাষ, মানে খুবই সমস্যা। পানি ব্যবহারযোগ্য পানি, ভালো পানি ছিল না, সুপ্রিয়, খুবই সমস্যার ভিতরে লোকজন ভোগান্তি ছিল। বিভিন্ন অসুখ বিসুখ হতো, মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতো। এ সময় আমি মনে মনে চিন্তা করতাম যে একটু সুপ্রিয় পানি হলে খুবই ভালো হতো। আমরা কয়েকজন 50 থেকে 60 জন মহিলা প্রাথমিক পর্যায়ে মিটিংয়ে বসে আলোচনা করেন ওনারা যে এরকম একটা সুপ্রিয় পানির ব্যবস্থা করব মহিলাদের নিয়ে। তখন তো আমরা অবাক হয়ে গেলাম, মহিলারা আমরা সোজাই চলতে পারি না, গ্রামে বেরোই না, এখন এই পানির প্ল্যান দিলি কী করে চালাবো, কী করে মহিলারা করব, পুরুষ লোকেদের নেবে না, শুধু মহিলাদের। তারপরেও আসলাম মিটিংয়ে এসে। একসময় আমাদের লাস্ট পর্যায়ে আমরা কয়েকজন মহিলা মিলে ওখানে থাকি, রূপান্তরের সহযোগিতা একটা আরও প্ল্যান তৈরি হয়। কতজন নারী এর সাথে সম্পৃক্ত এবং তারা কি এখানে আর্থিকভাবে লাভবান হচ্ছে পানি বিক্রি করে? হ্যাঁ, হচ্ছে। তো এটা দিয়ে তারা কি করছে, কেমন ভাবে এটা দিয়ে চলছে? তাদের ছেলে মেয়ের পড়াশোনার কিছু সহযোগিতা করতে পারছে,
সংসারের খুঁটিনাটি কেনাকাটা করতে পারছে। আগে তো পারতো না, স্বামীদের কাছে হাত পাততে হতো, এখন স্বামীদের কাছে হাত পাতা লাগে না। সন্তানদের পিছনে সময় দিচ্ছে, প্লাস কাঁথা সেলাই, মুরগি, হাঁস মুরগি, গরু ছাগল পারতিছে, মানে উঠানে কিছু সবজি চাষ করে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারতেছে। সেই হিসাবে মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে নারীরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিন্ন ভাবনায় অংশগ্রহণ করার জন্য। ভিন্ন ভাবনায় আলোচনার জন্য এবার মঞ্চে আহ্বান করছি মাননীয় সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীকে। একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল হাই মাহমুদ, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যিনি একই সাথে প্রকল্প পরিচালক, জিসিএ প্রজেক্ট। তারা আমাদেরকে জানাবেন সরকারি নীতিমালা ও উদ্যোগের মাধ্যমে কিভাবে উপকূলীয় নারীদের বাস্তব সমস্যার সমাধান আনা যায়। আমি আহ্বান জানাচ্ছি, আপনারা মঞ্চে আসুন। আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমরা একটু আগে দেখলাম যে গীতা রানী কিভাবে তাদের এই উপকূলের নারীদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন, এবং আপনারা সবাই জানেন যে উপকূলে কি ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে পানি নিয়ে এবং স্যানিটেশন নিয়ে। সো সেই আলোকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, জনাব রেজাউল মাকসুদ জাহেদী, যে উপকূলে অঞ্চলে নারীদের জন্য নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমানে স্থানীয় সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, এটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। আপনারা জানেন যে বাংলাদেশের 19টি জেলা, প্রায় 161 উপজেলা ব্যাপী হচ্ছে উপকূলীয় এলাকা। এই উপকূলীয় এলাকায় আমাদের 44 মিলিয়ন জনগণ বাস করে। 44 মিলিয়ন পিপল কিন্তু এক্সপোজ টু দ্য ক্লাইমেট চেঞ্জ হ্যাজার্ড। এই হ্যাজার্ডকে সামনে রেখে আমাদের স্থানীয় সরকার বিভাগ তথা বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমাদের একটি প্রকল্প রয়েছে যে গ্রামীণ এলাকায় পানি সরবরাহ। এখানে আমরা আধুনিক পদ্ধতিতে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা করি, কারণ উপকূলীয় এলাকাগুলো হচ্ছে স্যালাইনিটি হচ্ছে বিগ প্রবলেম। তো রেইন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য আমরা সাতক্ষীরা এরিয়াতে 3000 লিটার 5000 লিটার পানি ধরে রাখার জন্য আমরা প্রকল্প নিয়েছি, এবং শ্যামনগর বলেন, আমাদের কালীগঞ্জ বলেন, আমাদের আশাশুনি বলেন, আমাদের খুলনা যদি বলি বটিয়াঘাটা, দাকুব, এবং আমাদের কক্সবাজার, টেকনা, বখিয়া, এই সমস্ত এরিয়াগুলোতে সরকারিভাবে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা ইউএনডিপি, ইউএনসিডিএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য, আমরা সকলেই মিলে, এবং ওই সমস্ত কমিউনিটি যেগুলো রয়েছে, আমরা বলছি সিএসও অর্থাৎ সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এনজিও, তারা আমাদের সঙ্গে কাজ করছে। আমরা সকলেই সম্মিলিতভাবে চাচ্ছি, কম্প্রিহেন্সিভ ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা আমাদের ডিপিএইচই এবং আমাদের এলজিইডি সকলেই মিলে আমরা কয়েকটি প্রকল্প রয়েছে যেগুলো খুবই ইনোভেটিভ প্রকল্প। একটা হচ্ছে লজিক, লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ। পুরাতে আমরা অসংখ্য রেইন ওয়াটার হারভেস্টিং দিয়েছি, আমরা খুলনাতে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য ব্যবস্থা নিয়েছি, এবং ইনোভেটিভ অ্যাপ্রোচ হচ্ছে বর্তমানে আমরা একটা প্রকল্প ডিজাইন করছি যাতে স্যালাইন ওয়াটারটাকে ডিস্যালাইন করে আমরা দিতে পারি, সে একটা অ্যাপ্রোচ আমরা নিয়েছি। শীঘ্রই আমরা এই উপকূলীয় এরিয়াতে যেখানে আমাদের স্যালাইন ওয়াটার রয়েছে, আমরা মিষ্টি পানি পাচ্ছি না, এই প্রকল্পটা আমরা নিচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে আমি আবার ফিরে আসব। সো এই সুযোগে আমি একটু জনাব আব্দুল হাই আল মাহমুদের কাছে যেতে চাই। সো আমি জানতে চাচ্ছি যে এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আপনারা তাদের জন্য কি করছেন? আমরা ইন দি মিন টাইম 13,308টা ফ্যামিলি বেসড রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হস্তান্তর করেছি। ওইটাতে 2000 লিটার পানি সংরক্ষণ করা যায়, এবং ফিল্টারিংয়ের মাধ্যমে পানিটা কালেক্ট করা হয়। আর একটা হলো আমাদের রয়েছে কমিউনিটি বেসড হারভেস্টিং সিস্টেম, সেটা আমরা 169টা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পেরেছি। পানির ক্ষেত্রে যাতে নারীরা, আমরা জানি যে 3 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে তারা পানি সংরক্ষণ করতেন, এক্ষেত্রে রিপ্রোডাক্টিভ যে বিষয়টা বা প্রেগনেন্সি পিরিয়ডটা, এটা তাদের জন্য ডেঞ্জারাস ছিল, এবং বিভিন্ন ধরনের চর্মরোগে তারা আক্রান্ত হতো। পানি একটি বেসিক সমস্যা, সেই জায়গায়
আমরা সলভ করার জন্য একটা পাইলট প্রজেক্টের মাধ্যমে উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে সরকার এটাকে একটি বড় মাপের একটা পরিকল্পনা নিয়ে কাজ করলে আমি মনে করি যে কোস্টাল বেল্টের যে সমস্যাগুলো, যে ফিল খাচ্ছে যাতে প্রজনন ব্যবস্থাকে কন্ট্রোল করা যায়, এই সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। অনেক ধন্যবাদ। এবার আমি আসলে আপনাদেরকে শেষ প্রশ্নটা করব। এই পুরো বিষয়টার মধ্যে থেকে আপনাদের মধ্যে কি ভিন্ন ভাবনার উদয় হলো, যেটা ফিরে গিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন, এবং সেটাকে মাথায় রেখে আমাদেরকে যদি একটা হলেও কমিটমেন্ট দিয়ে যেতেন আজকের এই অনুষ্ঠানে, তাহলে আমরা খুব কৃতজ্ঞ হতাম। আসলে আমরা উই হ্যাভ টু ফাইন্ড আউট সাম নোবেল সলিউশন টু সলভ দিস প্রবলেম। আমরা যেটা মনে করি সবচেয়ে উপযোগী হচ্ছে যে আমাদের লোকাল লিড অ্যাডাপ্টেশন প্ল্যান, অর্থাৎ স্থানীয় কী ধরনের চাহিদা, কী ধরনের ইনোভেশন দরকার সেটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের প্রত্যেকটি জায়গা, বাংলাদেশের প্রত্যেকটি ট্রেনে এক এক ধরনের চাহিদা, ওই চাহিদা অনুসারে আমাদের ইনোভেশনটা করতে হবে। আমরা যদি মনে করি যে ওয়াটার সেক্টরে কিছু স্টার্ট আপ তৈরি করা, এক্ষেত্রে সরকারি এটা ইনসেন্টিভাইজ করা, সরকারের কিছু সাপোর্ট দেওয়া আমাদের রয়েছে, স্টার্ট আপ প্ল্যান রয়েছে, আমাদের উদ্যোক্তা নীতিমালা রয়েছে। আমরা যদি মহিলাদেরকে সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি গড়ে তোলা যায়, প্রত্যেকটি মহিলাই হবে একটি ইনস্টিটিউশন। তাহলে এখন আমরা একটু দর্শকদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আসি। আমি বিল্লাল বলছিলাম। আমি প্রশ্ন করতে চাই আমাদের সচিব স্যার যিনি আছেন স্থানীয় সরকার বিভাগের। স্যার, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রান্তিক একটা এরিয়া মূল জনবসতি থেকে অনেক দূরে, এবং এটার সাথে সাথে নিশ্চয়ই বাংলাদেশে আরও কিছু এরিয়া আছে, এগুলোর জন্য কি আপনার মন্ত্রণালয় থেকে বিশেষ কোনো বরাদ্দ থাকে কিনা, বা সেটা প্রপার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা আলাদা করে যদি আমাদেরকে বলেন। আমাদের সরকারিভাবে একটা নিয়ম রয়েছে যে আমাদের ক্লাইমেট ভালনারেবল ইন্ডেক্স বলে আমাদের একটি ইন্ডেক্স তৈরি করেছি। যে ইউনিয়ন সবচেয়ে বেশি ভালনারেবল সেগুলোকে আমরা বেশি বাজেট বরাদ্দ প্রদান করি। সেই ক্ষেত্রে গাবুরাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। গাবুরার মতো যতগুলো এরিয়া রয়েছে, সাতক্ষীরা, আমাদের যদি বলি কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সেই এরিয়াগুলো একই রকমভাবে সরকারের বেশি অর্থ সহায়তা পেয়ে থাকে, এবং আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, ক্যাপাসিটি ডেভেলপমেন্টে তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই আজকের উপকূল ও নারী পর্বে আমাদের সাথে থাকার জন্য। এই ভিন্ন ভাবনায় আমরা দেখলাম উপকূলে পানি নিয়ে কি কঠিন সমস্যা, নারীদের লড়াইটা আরও একটু বেশি। ভিন্ন ভাবনা এই অনুষ্ঠানে আমরা বেশ কিছু সমাধানও পেলাম এবং জানতে পারলাম সরকারি কিছু নির্দেশনা এবং সরকারি পলিসি সম্পর্কে। আমরা আশা করব যে আমরা এই কিছু কিছু সমাধান আমরা বাস্তবায়ন করতেও পারবো। সেই ভাবনা নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই পর্ব। আশা করি পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা করব। ভালো থাকবেন, সেই পর্যন্ত দেখা হবে।